দায়িত্বশীল ভাইদেরকে আমি স্মরণ করছি। আমি এখানে অ্যাক্টিভলি ছিলাম না, কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়েছি আমি অ্যাক্টিভলি থাকবো। সম্মান করি যদি এই বাংলাদেশের ইন্টেলেকচুয়ালদেরকে আমরা যদি আমাদের ফোরামের মেম্বার বানাতে পারি এবং সাথে সাথে আমাদের ফোরামের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। এভাবে শেষ করছি। আমরা আসলে অনেক বিদগ্ধ সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা আসলে আসছি এই ধরনের প্রোগ্রাম প্রথম যে ইন্টেলেকচুয়াল ফোরামের আমরা কথা শুনতেই আসছি। মূলত আমরা কথা নিতে হবে। আমি একদম বটম লাইন থেকে বলি যে এই প্রফেসর সাহেব যে চলে গেল, ইউনুস সাহেব, উনি একটা কথা বলে, সমাজ ধান্দাবাজিতে চ্যাম্পিয়ন, ধান্দাবাজিতে এই সমাজ উনি রিয়ালাইজ করছেন এটা এই জায়গাটা আমরা পৌঁছলাম কেন, রাজনীতির নামে যে এইটা আমরা অ্যালাউ করতে পারি না। তাহলে আমাদের কি কাজ? আমাদের কাজ হলো আমাদের এই প্রেশার গ্রুপ সৃষ্টি করে আমাদেরকে সমালোচনা করতে হবে। অনেকে বলে ফেসবুকে লিখলে কি হয়, অনেক কিছু হয়, একটা জনমত সৃষ্টি হয় ফেসবুকে লিখলে। সেজন্য আমি বলছি যে একটা যেহেতু তথাকথিত সেকুলার পার্টি ডুমড হয়ে গেছে, আর এরা যদি ভুল করে এরাও কিন্তু ডুমড হবে। সেই ডুমড হলে সেইখানে স্পেসটা সৃষ্টি হবে কিন্তু যারা পজিটিভ রাজনীতি করতে চায়, বিশেষ করে রাইজ অফ ইসলামিস্ট পলিটিক্সের একটা সুযোগ সৃষ্টি হবে যদি তারা সেটা কাজে লাগাতে পারে। নাও এই যে রাইজ অফ ইসলামিস্ট পলিটিক্স, সেই পলিটিক্স যদি তারা নিজেরা মডার্নাইজ না হয়, তারাও যদি নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে না চলে, তাহলে তাদেরকে মানুষ গ্রহণ করবে না। যেমন আমি বলি, একটা প্রোগ্রামে বলছিলাম যে যারা ইসলামিক রাজনীতি করে তাদেরকে কতগুলো জিনিস এনশিওর করতে হবে, যে তারা নারীদের ড্রেস নিয়ে কথা বলবে না, নারীর স্বাধীনতার উপর কথা বলবে না। আমাকে সেদিন একজন জিজ্ঞেস করছে, কিছু মনে করে যে আপনার ইসলামিক রাজনীতি করতে হলে কি দাড়ি টুপি রাখতে হবে? মেয়েরা যখন দেখে যে ওই প্রোগ্রামে সবই দাড়ি টুপি, তখন তারা ভয় পায়। এরদোয়ান তো একজন হাফেজ, তার তো দাড়ি টুপি সবসময় পড়ে না, কোট টোটো তো পড়ে। মালয়েশিয়া তো ইসলামিক রাজনীতি করছে, মাহাদির মোহাম্মদ এখনো তো ক্লিন শেভ করে। সো এই সমাজ আপনাকে কিভাবে গ্রহণ করবে, রিসেন্টলি সমাজ এখন কিভাবে গ্রহণ করবে আমি বলি না, এটা তো পার্সোনাল চয়েস। কিন্তু যখন একটা প্রোগ্রাম থেকে সব টুপিদারি, তখন তথাকথিত মডার্নিজম যারা ফলো করে, স্পেশালি নারী সমাজ, তারা কিন্তু ভয় পায় যে আমাদের উপর মধ্যে ছাড় মারবে। এই জায়গাটা যদি তারা সংস্কার করে, তাহলে তারা মডার্নাইজেশনে যাবে লাইক টার্কি। ইসলামিক রাজনীতিকে মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্যতায় নিতে হবে যে তারা যদি সুযোগ পায়, তাহলে কান্ট্রি উইল বি লাইক টার্কি, নাইলে মালয়েশিয়া, নাইলে ইন্দোনেশিয়া, নাইলে দুবাই অথবা কাতার, এরকম হবে। আফগানিস্তান হবে না। এইটা যদি তারা মানুষকে বিশ্বাস করাতে পারে, তাহলে দে হ্যাভ এ স্কোপ। আদারওয়াইজ আমরা আমাদের কথা বলে যাবো। আমরা যে দৃষ্টতা হবে ইফতারের আগে। আমি শুধু একটা বিষয় বলবো যে এখানে যে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম, এটা হচ্ছে যে সারার ভাই বলছেন যে বাংলাদেশে একটা স্পেস তৈরি হয়েছে আর কি। তো এই স্পেসটা আসলে পজিটিভলি ব্যবহার করা। আমি আজকে এই প্রোগ্রামে এবং এই ধরনের অনুষ্ঠানেই প্রথম আর কি, আমি নবীন একেবারে, আমি শেখার জন্যই আসছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করবো, সেই নিয়ত ইনশাল্লাহ আছে। সবাই দোয়া করবেন। এই সুন্দর ছোট্ট পরিসরের মহতী আয়োজনের সম্মানিত সভাপতি এবং এখানে দেশের একজন শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, আলোচনা বাদ দিয়ে আপনাকে সকাল সন্ধ্যা একটা মানে সেমিনার করতে হবে, যেখানে মানে 50-এর বেশি লোক হবে। 3 নম্বর কথা হলো যে একটা নীতিগত সিদ্ধান্ত আপনাদের এখানে মানে উদ্যোক্তারা বলেছেন যে তারা ঐক্যের জন্য চেষ্টা করছেন। আল্লাহর ওয়াস্তে এই ঐক্যের চেষ্টাটা বাদ দেবেন। ডব্লিউ হাল্লাকের একটা বই আছে ইম্পসিবল স্টেট, ইসলামিক স্টেটকে সে ইম্পসিবল স্টেট বলেছে। আর এই দেশে যে প্রমাণিত হয়েছে দীর্ঘ 54 বছরের ইতিহাসে ইউনিটি ইজ ইম্পসিবল, ইসলামিক ইউনিটি ইজ ইম্পসিবল। কারণ হলো যে তারা নিজেরাই বোঝে যে তারা মানে রাজনীতি করে, ইসলামকে মানে বিক্রি করার জন্য, ইসলামকে ফায়দা হাসিলের কারণ হিসেবে ব্যবহার করে। ওই চরমনার পীর সাহেব যিনি এই সর্বনাশটি আমাদের করলেন, একটা বড় সম্ভাবনা ছিল, সবাই বুঝি
একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সেই সম্ভাবনাটা যিনি নষ্ট করেছেন তিনি বলেন আমি তো চরমনের সাথে বেশ ভালোভাবে ঘনিষ্ঠ ছিলাম, উপদেষ্টাও বানিয়েছিলেন। বলছে কি ওই কথাটাই আমি উত্তর দিতে চাই, নেতার ঐক্য নয়, নীতির ঐক্য চাই। ওই কথারই আজকের জবাব। আপনি ওই সোনা ব্যাংক এক পাল্লায় মাপবেন, অসম্ভব। তবে উত্তরটা কি? নেতার ঐক্য চাই, জনতার ঐক্য চাই। আপনি যখন কোনো নীতিকে, ইসলামিক স্টেটের লক্ষ্যকে, উদ্দেশ্যকে সামনে রেখে যখন আপনি কোনো আন্দোলন শুরু করবেন, কর্ম পরিসর শুরু করবেন, এই যে কথাগুলো ঠিক আছে, সব দিকে সব বিভিন্ন ভাবে আমাদেরকে মানে ইউনিটি মানে ডাইভার্সিটি সৃষ্টি করতে হবে, এবং সেটা করার জন্য জনতার ঐক্য সৃষ্টি করতে হবে। নেতারা কি এক হলো কিনা, রাজনৈতিক দলগুলো সমৃদ্ধভাবে বসিল কিনা, এটা কোনো দরকার নাই। জনতার ঐক্য যদি সৃষ্টি করতে পারেন, আপনি দেখেছেন জনতার ঐক্য হয়েছিল, কিন্তু সেই জনতার ঐক্যটি নানা কারণে আমরা বিশ্লেষণ করবো পরবর্তীকালে বসে, এটা বেহাত বিপ্লব হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে সবাই যদি চান, সত্যিই যদি চান, তাহলে পারে স্যাক্রিফাইস করে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই ইন্টেলেকচুয়াল ফোরামটাকে জাগিয়ে তোলেন। আল্লাহ আমাদের সহায় হোক। আমিন আমিন। যাক, আমরা সেদিকে লম্বা আলোচনা যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক ঐক্যের, ইসলামী ঐক্যের একটা পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু আসলে সেটা ঘুরে বালিয়ে হয় অনেক কম দুঃখ, ব্যথা, বেদনা সারা কথা বলতে ফুটে উঠেছে। কারণ আমি মোশাররফ ভাই বেশি কাজ করেছি, আমরা কম বেশি কাজ করেছি জানি। যাই হোক, সর্বশেষ আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের সকলের শ্রদ্ধা, এবং আর সম্ভবত ইফতারিয়া 3-4 মিনিট টাইম আছে। না, আপনি কথা বলি, তাকে সামনে রেখে আমরা আগাতে চাই। ইনশাআল্লাহ আপনি আছেন, আপনার কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা হচ্ছে ঝামেলার জায়গা। আমি দুটি উদাহরণ বলবো। এই দুই ব্যক্তি, একজন হল মাহমুদুর রহমান সাহেব, এই যে আমার দেশের সম্পাদক, আরেকজন খলিলুর রহমান, দুজনে কিন্তু আমরা ঢাকা কলেজে এক ক্লাসে একসঙ্গে পড়েছি। আচ্ছা, তাহলে দেখা যায় ঐক্যটুক্য ওইভাবে আন্দাজ করা যায় না। মানে মাহমুদুর রহমান সাহেব বলে তার ইসলামের বিষয়ে একটা ভিশন আছে, এবং সেটা ইসলাম সামটাইমস ইট গোজ বিয়ন্ড কোরআন, দ্যাটস ইট। আচ্ছা, আর খলিলুর রহমান তো আর বলে লাভ নেই, একদম ভিন্ন জায়গায়। তাহলে আমার অনুযায়ী আই ওয়াজ এন এথিস্ট, the other day I went against Allah Rabbul Alamin. তারপরে আদার ডে মানে 1970 I came back. তো এটি এই মার্ক্সবাদ, অস্তিত্ববাদ সব পড়ে দেখা গেল আমাদের আসলে বোধের জগৎটা উজ্জ্বল করতে হবে, ইসলাম বুঝি না একেবারে অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। আমি প্রতিদিন পড়ি, হুজুরদের ওয়াজ শুনি, দেখি, এবং প্রতিটি বাক্য দেখি, মানে খুব অবাক লাগে যে বলার সময় আমরা কী বুঝিয়ে কথা বলি। সুতরাং ওইটি আর কি আমাদের কোথায় ফোকাস দিতে হয়। ওই যে কর্নেল সাহেব বলেছেন, ঠিক আছে, উনি বলেছেন ওটাও ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু ইসলাম বোঝার জায়গাটাকে পরিষ্কার জায়গায় আনতে হবে। ইসলামের টোটালিটি, তার আইসোলেটেড পার্টস এবং সেগুলোর মধ্যে কোরিলেশন কোথায় সেটা বুঝতে পারতে হবে। তা নাহলে আমাদের এই যে এইবার যে সম্ভাবনাটা ছিল সেটা যে ফেল করেছে, শুধু এই জন্য না, শত্রুপক্ষ তো স্মার্ট হবে, কিন্তু আপনি যদি তার কাছে নিতান্ত ছাগ শিশু হন, আপনি যদি নিজের সঙ্গে ওভার এস্টিমেট করেন, আপনি যদি রাষ্ট্র বোঝেনই না, আমি কালকে জামাতের আমিরকে এইখানে নেক্সাস বলছি, ভাই আমি খুব দুঃখিত, আপনি রাষ্ট্র বোঝেন না, এখনো বোঝেন না বলে আল্লাহ মাফ করুক, পরাজিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, পরের বার আপনারা বিজয়ী হবেন। কিন্তু এইবার বুঝতে পারতে হবে যে রাষ্ট্র কী জিনিস, সেইটা না বুঝে আমরা যে একটা ভাব দেখিয়ে দেওয়া, এটা খুব ভালো জিনিস না। এটা অনেক আগে থেকে বোঝা যাচ্ছিল এরকমই ঘটবে, কিন্তু ওনারা বুঝতেই পারেন নাই যে রিটার্নিং অফিসার কী জিনিস, এত কাঁচা জিনিস বোঝেন নাই। ডিসি কী করতে পারে, কীভাবে জাস্ট রেজাল্ট শিট রেডিও শেষ করে ফেলতে পারে, কীভাবে ওই সিসি ক্যামেরা থাকলে বডি অন করে কিছু আমি উল্টো করে ঘুরিয়ে রাখবো, এইসব একেবারে ফালতু। মূল জিনিসটা বোঝা যে আমি রাষ্ট্র বুঝি কিনা, এবং সেইটা ইন্টেলেকচুয়ালদের কাজ। ইন্টেলেকচুয়াল কাজ কী? কাজটা হচ্ছে সে পার্টিজান হবে না। আমি কিন্তু পার্টিজান ওই অর্থে, আমি একটা শব্দ শুনে আফগানিস্তান মনে হয় হিজবুল্লাহ, এটা কোরআনের শব্দ। আপনি আইদার হিজবুল্লাহ আর হিজবুল শয়তান, এর বাইরে কোনো নো ইন বিটুইন, কোনো জায়গা নাই। ওখানে কি আপনি এখন আমাকে যদি খলিলুর রহমান আমার সঙ্গে পড়ছে, কেন বললাম, আমি যদি তার সঙ্গে ঐক্য করার কথা বলি তাহলে কেমন করবো? চরমোনাইয়ের পেশনে ইনি আমাকে বলছেন ওই কথাটা যদি বলি, আমি জামাত জুমাত সবার প্ররোচনায় চরমোনাইয়ের পীরের কাছে গেছি, উনিও গেছেন, গিয়ে চরমোনাইয়ের পীর কি মিটিং ছিল, ওটা আমার দেখেই আইসা জড়াই দেয়, খুব আবেগ থাকে, খুব ভালো। আমি তো আর তারা ছাড়ি না, সে ছুটতে চাচ্ছে, আমি তাকে ছুটতে দিচ্ছে না। আপনি এইখানে সবার অনেক লোক ছিল, আপনি এইখানে জবান দিতে হবে যে আপনি এই ঐক্যটা ভাঙবেন না।
এবং আপনি গণ্ডগোল করবেন না এবং এই সিটের ব্যাপারে কম্প্রোমাইজ চরমানি জবান দিল, তারপর কিন্তু আমি চরমানিকে ছাড়ছি, সবাই দেখছি। আচ্ছা, দেখার পর তারপরেই ছোটার পরেই বললো আমি তো এক বাক্সের কথা বলছিলাম, অন্যান্য তো উল্লাপাল্টা বলা শুরু করছে। তখন আমি বুঝছিলাম যে ভবিষ্যৎ নাই। তারপর আমি শেষ পর্যন্ত চেষ্টা করছিলাম মামুনুল হক সাহেবদের সঙ্গে যখন কথা বলো, উনি যাবেন, আচ্ছা ঠিক আছে, ওনাদের যাক, আমরা সেদিনও যেতে চাইছিলাম, পরে আর যাইনি। কিন্তু আমি যেটা বুঝছি তখন কিন্তু এই পক্ষ থেকেও চেষ্টা করা উচিত ছিল, এগুলো কৌশলগত দিক, কিন্তু মূল জায়গাটা ওইখানে। আমার যে আকিদার সমস্যা থেকে আচ্ছা আমি আচ্ছা এক্ষুনি আমি যদি না বুঝি, আমি যদি ইসলামকে না বুঝি, আমি যদি জীবনকে না বুঝি, আমি রাষ্ট্র অ্যাপারেটাসটাকেই বুঝি না।